আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আমি শিকা আজিজ। তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে হাইকোর্টের রায়ই বহাল থাকলো। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, লিভ টু আপিল নিয়ে কি বলেছেন সর্বোচ্চ আদালত, আর রাষ্ট্র ও আসামি পক্ষের প্রতিক্রিয়া কি জানাবেন? ইশিকা, আপনি যেমনটি জানেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে চাঁদাবাজির যে 4 মামলা যে হাইকোর্ট বাতিল করে দিয়েছিলেন, তো সেই বাতিল করা সেটাই হচ্ছে লিভ টু আপিল করেছিলেন রাষ্ট্রপক্ষ, এবং সেটি হচ্ছে কালকে অর্থাৎ শনিবার হচ্ছে তারা লিভ টু আপিল আবেদন করেন এবং আজকে কিন্তু সেটি শুনানি হয়েছে এবং শুনানির পর হচ্ছে সর্বোচ্চ আদালত হচ্ছে লিভ টু আপিল খারিজ করে দিয়েছে। তো এই যে 4টি মামলা সেটি হচ্ছে 2007 সালে গুলশান, শাহবাগ এবং ধানমন্ডি এবং হচ্ছে এই থানাগুলোতে হচ্ছে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে এই মামলাগুলো হচ্ছে করা হয়েছিল এবং এর পরবর্তীতে গত 23 অক্টোবর এই মামলাগুলোতে হচ্ছে তারেক রহমানকে হচ্ছে এই মামলাগুলো বাতিল করে দিয়েছিলেন এবং এরপরই হচ্ছে রাষ্ট্রপক্ষ হচ্ছে এই মামলাগুলোর বিরুদ্ধে হচ্ছে লিভ টু আপিল আবেদন করে এবং সেটি হচ্ছে আজকে খারিজ করা হয়েছে। তবে আজকে তারেক রহমানের যে আইনজীবী, যিনি হচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল, তিনি যেটি বলেছিলেন যে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই যে হচ্ছে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা আসলে দেওয়া হয়েছিল। কিন্তু আপনি যেমনটি জানেন যে হচ্ছে, আমি একটু বলতে চাই যে সেনা সমর্থিত হচ্ছে সরকারের আমলে হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা হচ্ছে দায়ের করা হয়েছিল এবং এর পরবর্তীতে হচ্ছে আওয়ামী লীগ সরকার যখন চলে আসে তখন কিন্তু 17টি মামলা হচ্ছে অহরহ অনেকগুলো মামলা হচ্ছে দায়ের করা হয়েছিল এবং এই যে রাজনৈতিক প্রেক্ষাপট অর্থাৎ 5ই আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আস্তে আস্তে কিন্তু এই তারেক রহমানের বিরুদ্ধে হচ্ছে যত মামলা আছে তত কিন্তু তারা হচ্ছে মামলা হচ্ছে খালাস পাচ্ছেন। তবে আজকে আমরা নতুন যেটি হচ্ছে জানতে পেরেছি যে তারেক রহমানের যে আইনজীবী আছেন তিনি যেটি বলেছেন যে এখন হচ্ছে তারেক রহমানের যে 17 অথবা 18টি যে মামলা আছে সেটি হচ্ছে খালাস হয়ে গেলে তারেক রহমান হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে মামলা থেকে হচ্ছে মুক্ত হয়ে যাবেন, তিনি সম্পূর্ণ হচ্ছে খালাস হয়ে যাবেন এবং তাকে হচ্ছে এটিও আমরা জিজ্ঞেস করেছি যে হচ্ছে তারেক রহমানের যে এই যে মামলাগুলো যে পেন্ডিং আছে সেগুলোর সাথে আসলে কি তার দেশে ফেরার সাথে হচ্ছে কোনো সম্পর্ক আছে কিনা। তিনি যেটি জানিয়েছেন যে তারেক রহমানের আসলে দেশে ফেরা বা না ফেরার সাথে এই মামলাগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নেই। তবে তারেক রহমান তার আইনজীবীর মাধ্যমে যেটি জানিয়েছেন যে বিএনপির যত নেতা আছে তাদের বিরুদ্ধে যখন হচ্ছে তারা খালাস হবেন তারপরে হচ্ছে তারেক রহমান হচ্ছে খালাস হবেন এবং হচ্ছে এর সাথে হচ্ছে কোনো ধরনের মামলার সাথে কোনো সম্পৃক্ততা নেই। তো এই যে লিভ টু আপিল হচ্ছে খারিজ হয়ে গিয়েছে। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। তারেক রহমানের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠের লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম। নাজিম, সভায় কারা অংশ নিয়েছেন আর আলোচনার এজেন্ডা নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? গণমাধ্যম সংস্কার কমিশনের যে বৈঠক সেটি একটু পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ সেটিতে শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি এখানে বিভিন্ন পর্যায়ে যারা সংবাদ কর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং জেলা প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি একটু পরে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। মূলত যে সরকার পরিবর্তনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু বিভিন্ন খাতে যে সংস্কার হচ্ছে সেই সংস্কারের ধারাবাহিকতায় যে গণমাধ্যম যে সংস্কার সেটি সংস্কারের কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের যে মতামত দরকার জেলা পর্যায়ে সেটির বৈঠক চট্টগ্রামে জেলা প্রশাসন যে সম্মেলন কক্ষ সেটিতে একটু পরে শুরু হওয়ার কথা রয়েছে। এখানে গণমাধ্যমকে কিভাবে শক্তিশালী করা যায়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে করা যায় এবং গণমাধ্যমের বিভিন্ন দিকগুলো তুলে ধরবেন। পাশাপাশি গণমাধ্যম সংস্কারের যিনি কমিশনের প্রধান রয়েছেন তিনি কিন্তু একটু পরে এখানে উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে স্থানীয় যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং বিভিন্ন টেলিভিশন, অনলাইন এবং পত্রিকায় কাজ করেন সবার সাথে কথা বলবেন। কথা বলে তাদের মতামত জানতে চাইবেন যে কিভাবে গণমাধ্যম নিরপেক্ষ এবং শক্তিশালী, বস্তুনিষ্ঠ করা যায় এবং কিভাবে কাজ করলে যে সংবাদকর্মী যারা রয়েছেন যারা মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করেন তারা কিভাবে কাজ করতে পারবেন, তাদের বস্তুনিষ্ঠতা কিন্তু ধারাবাহিক রাখার জন্য কিন্তু এই সংস্কার কমিশন
কথা বলবেন এবং তাদের যে এখান থেকে যেসব প্রস্তাবনা কিন্তু নেওয়া হবে, যেসব মতামত নেওয়া হবে, সেসব মতামতকে কিন্তু তারা সংস্কার কমিশন কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর জমা দিবেন বলে আমরা জানতে পারছি। এখানে তথ্য অফিসের কর্মকর্তা থেকে শুরু করে তথ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা তারা ইতিমধ্যে উপস্থিত হতে শুরু করেছেন এবং গণমাধ্যম সংস্কার কমিশনের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং আমরা যেটি দেখেছি চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি চট্টগ্রামের স্থানীয় শীর্ষ যেসব গণমাধ্যম রয়েছে, টেলিভিশন, পত্রিকা, অনলাইনের তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এই গণমাধ্যম সংস্কার কমিশনের যে বৈঠক সেটিতে ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন। এখানে আমরা যেটি এসে স্থানীয় যারা সাংবাদিক রয়েছেন তাদের সাথে যেটি কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন, গণমাধ্যমকে আগের চাইতে শক্তিশালী করতে হলে প্রথমে আসলে যে দখলদার সেটি বন্ধ করতে হবে এবং কোনো হস্তক্ষেপ যেন গণমাধ্যমের উপর করা না হয়। যদি কোনো সংবাদের ক্ষেত্রে যদি কারো মনক্ষুণ্ণ হয় তাহলে সেটা প্রেস কাউন্সিল বা অন্যান্য যেসব মাধ্যম রয়েছে সেসব মাধ্যমে কিন্তু আবেদন করতে পারে। কিন্তু হুটহাট করে যেটি দেখা যাচ্ছে কোনো একটি বিষয় ঘটলে বা কোনো একটি সংবাদ যদি কারো বিপক্ষে যায় তাহলে গণমাধ্যমের উপর হুমকি হয়, এমনকি গণমাধ্যম যারা কর্মীরা রয়েছেন তাদের উপর হুমকি হয় বলে এখানকার গণমাধ্যম কর্মীরা বলছেন। পাশাপাশি তারা বলছেন যদি কোনো গণমাধ্যমে আক্রান্ত হয় তাহলে পুরো গণমাধ্যম একইভাবে আক্রান্ত শিকার হচ্ছেন। সেজন্য গণমাধ্যম কমিশনের কাছে তাদের যে প্রস্তাব বা তারা যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে সুস্থ, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম করার ক্ষেত্রে গণমাধ্যমে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না এবং কেউ যেন গণমাধ্যমে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য কিন্তু চাচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। পাশাপাশি যারা জেলা পর্যায়ে যেসব সাংবাদিকরা কাজ করেন, যেসব সংবাদ মাধ্যমে কাজ করেন, তারা যেন তাদের যে ন্যায্য পাওনা দাবি দেওয়া সেগুলো যেন ঠিকভাবে পাবেন বলে সেটি আশা করছেন। পাশাপাশি গণমাধ্যম কর্মী যেসব সুযোগ সুবিধা দেওয়া দরকার, ছুটি থেকে শুরু করে তাদের যে বেতন ভাতা, বিভিন্ন উৎসব, বোনাস, এগুলো যেন নিয়মিত করা দরকার বলে মনে করছেন এখানকার যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা সেটি বলছেন। এবং একটু পরে গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পরপরই স্থানীয় গণমাধ্যম কর্মীদের কথা শুনবেন। আমরা যেটি দেখেছি এখানে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন এবং তাদেরও গণমাধ্যমের বিষয়ে তাদের মতামত দিবেন বলে আমরা জেনেছি। কারণ তারা যেটি বলছেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের থেকে শুরু করে যারা বিভিন্ন দলের নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হবেন। তাদের যে মতামত গণমাধ্যমের বিষয়ে সেটি তারা প্রদান করবেন। তো এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে গণমাধ্যম সংস্কারের যে কমিশনের বৈঠক সেটি শুরু হবে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে গণমাধ্যম সংস্কারের বৈঠক নিয়ে আমার কাছে থাকা ছিল। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। শীতে কাঁপছে দেশের উত্তর জনপদ। ঠান্ডা থেকে রক্ষা পেতে গরম পোশাকের দোকানে ভিড় করছেন মানুষ। জয়পুরহাটে ফুটপাতের দোকানে জমেছে বেচাকেনা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, এলাকায় এখন শীত কেমন দেখছেন আর গরম পোশাক বেচাকেনা নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের রেল স্টেশনের উত্তর পাশে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এইটা হচ্ছে শীত, প্রত্যেক বছর শীত যে আসে তার শীতের সময় কিন্তু এই যে পুরাতন কাপড় এবং নতুন কাপড়ের যে বাজার, এখানে আসলে গরম কাপড়ের বাজার এখানে কিন্তু লাগানো হয়। তো এখানে প্রায় 2 থেকে 250 দোকানি কিন্তু এখানে এই সিজনে বা শীত মৌসুমে কিন্তু ব্যবসা করে থাকেন। তো এখানে যেটি ব্যবসায়ীরা জানিয়েছেন যে এখানে যত শীত এবং ঘন কুয়াশা বা শৈত্যপ্রবাহ আসে ততটাই কিন্তু এখানে এখানে বেচা কিনা কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন বেচা কিনা ভালো হয়। তো এখানে একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই যে আপনি তো এখানে কাপড় কিনতে এসেছেন। হ্যাঁ, আমি এখানে জয়পুরহাট কাপড় কিনতে এসেছি, ঘুরতে আসছি, কিন্তু দেখলাম যে মান অনেক কম, জিনিসও ভালো। শীত চলে গেছে তো, তারপরে এখানে যদি আসা যায় কিন্তু ভালো জিনিসই পাবেন, ভালো মানের জিনিস পাবেন। আপনারা আসেন জয়পুরহাটে, এখানে অনেক দাম, এখানে ভালো পাবেন। তো ধন্যবাদ। তো আমি আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো। তো আপনি তো কাপড় কিনতে এসেছেন। হ্যাঁ, এখানে অবস্থা শীত মানে চলে গেছে বুঝছেন, তবুও মানে এখানে কিনা মানে ব্যবসা চলিচ্ছে, কিন্তু এখানে কাপড়ের দাম অনেক কম। আমি এখানে কাপড় দেখেছি মানে খুব কম দামে 250, 200, 100 টাকা দামের কাপড় পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। তো একজন বিক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই যে আপনারা তো এখানে
কাপড় বেচা কিনা করেন, এবারে কেমন, এই শীত মৌসুমে কেমন চলছে? এবারে বেচা কিনা খুব ভালো। শীত যখন বেশি হয় তখন মনে হয় কাস্টমার বেশি ভিড় থাকে। যখন আবহাওয়া একটু চেঞ্জ হয়, গরমের আবহাওয়া পরে, তখন মনে হয় যে একটু কাস্টমার কমে যায়। আমাদের বাইরে বাসা অনেক মজুত মাল আছে, বেচা কিনা খুব ভালো। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে যে সাধারণ নিম্ন আয়ের মানুষ দের জন্যই কিন্তু এই বাজারটি লাগানো হয় প্রত্যেক বছর, কিন্তু এখানে নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও কিন্তু এখানে কিন্তু কাপড় কিনতে আসেন এবং এখানে সব ধরনের কিন্তু শীতের গরম কাপড় মানে বেচা কেনা হয়। এবং এখানে যে ব্যবসায়ীরা জানিয়েছেন যে যত তাদের মজুদ আছে তাদের শীতের গরম কাপড়, যখনই শীত বেশি পড়ে তখনই কিন্তু তারা সরবরাহ করে। তো সর্বোপরি এখানে বলা যায় যে এই বাজারটি না থাকলে হয়তো নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষরা কিন্তু এখানে কিন্তু মানে তাদের শীতের গরম কাপড় কেনাটা কিন্তু অনেকটাই মার্কেটে বা দোকানে যে বিপণী বিতানগুলো আছে সেগুলোতে কিনা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যেত। তো এখানে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের সরকারিভাবে যে কম্বল বা শীত বস্ত্র দেওয়া হচ্ছে, তার পাশাপাশি কিন্তু চাহিদা কিন্তু খুবই, যে সাধারণ মানুষ, যেটি গরিব মানুষরা জানিয়েছেন যে আরো এই দৃশ্যমান দেখা যাচ্ছে না, তা আরো বেশি করে শীত বস্ত্র দিতে হবে। তো আজকের যে আমাদের জয়পুরহাটে আবহাওয়া অফিস নেই, পার্শ্ববর্তী উপজেলা নওগাঁ জেলার বদলগাছি উপজেলা আবহাওয়া অফিস, এই আবহাওয়া অফিস সকালে আমাকে যেটি জানিয়েছেন সকাল 9টায় 13.3 ডিগ্রি সেলসিয়াসে আজকের আবহাওয়া অবস্থান করছে। এই ছিল আমার সর্বশেষ জয়পুরহাটের গরম শীতের কাপড়ের বাজার পরিস্থিতি নিয়ে। ইশিকা। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে শীত বস্ত্রের বেচাকেনা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। সচিবালয়ের সামনে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে অব্যাহতিপ্রাপ্ত 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টররা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জানাতুল মোহনা। আন্দোলনকারীদের দাবি কি, আর যেসব অভিযোগের ভিত্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে তা নিয়ে কি বলছেন তারা? ইশিকা, যেমনটি জিজ্ঞেস করছেন, সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে 40তম ব্যাচের অব্যাহতি প্রাপ্ত সাব ইন্সপেক্টররা এবং তারা জানিয়েছেন যে মৃত্যু না হয় পুনর্বহাল, এমন দাবিতেই কিন্তু তারা আজ এই অবস্থান কর্মসূচি পালন করছেন। গত 2024 সালের 21শে অক্টোবর তাদের অব্যাহতি দেওয়া হয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে তাদের পুরো ব্যাচকেই কিন্তু অব্যাহতি দেওয়া হয় কিছু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে। সেই প্রেক্ষিতে আমরা যখন তাদেরকে আজকে যখন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তাদেরকে জিজ্ঞেস করা হয় বা তারা কেন এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, তখন তারা জানিয়েছেন যে তারা নিজেরাও জানেন না আসলে তাদের কেন এই অব্যাহতি দেওয়া হয়েছে। তারা 2 বছরের মতো ট্রেনিং করেছেন এবং তারা তাদের পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ঝরিয়ে তারা এই ট্রেনিং, তাদের গায়ের মধ্যে এখনো ইউনিফর্মের গন্ধ রয়ে গেছে, তারপরও তাদেরকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়ে তারা নিশ্চিত না। আমরা এখন কথা বলতে যাচ্ছি যারা অবস্থান কর্মসূচি পালন করছেন এখানে সকাল থেকে, এবং আপনারা দেখছেন সচিবালয়ের 4 নম্বর গেট জুড়েই কিন্তু তারা পুরো গেটের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা সকাল থেকে আছেন। আমরা তাদের সাথে কথা বলতে চাই এবং কথা বলে জানতে চাই যে তারা কি বলতে চান। যে আপু, আপনার কাছে জানতে চাই যে আপনারা তো অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা জানি যে আপনাদেরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে, এই সত্যটা কতটুকু বা কেন আপনাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, কি মনে করছেন? আমাদের 4 ধাপে বার করে দেওয়া হয়েছে। প্রথমে 252, তারপর 58, তারপর 3 জন, তারপর লাস্ট শেষে একদম 8 জন করে বার করে দেওয়া হয়েছে। এক একজনের বিরুদ্ধে এক একটা অভিযোগ নেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে নাস্তা না খাওয়ার জন্য, যে কারণটা দেখিয়েছেন ওটা আসলে ওখানে হয়নি। একটা একাডেমিতে নিশ্চয়ই একটা সিকিউরিটি পারপাস আছে, সেখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে, আপনারা সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে বলেন যে ওই দিন ওই সময় এরকম কিছু আসলেই হয়েছে কিনা। এরকম কোনো কিছুই হয়নি, আমাদের অন্যায়ভাবে বার করে দেওয়া হয়েছে। আমাদের একটা প্ল্যান পরিকল্পিতভাবে 5 দিনের ছুটিতে পাঠানো হয় এখনই একাডেমি ছাড়তে হবে বলে। তারপরে হচ্ছে আমাদের যার থানায় ডিসচার্জ লেটার পাঠিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে আমরা নিজেরাও জানি না যে আমাদের কেন বার করে দেওয়া হয়েছে। আপনারা আসলে কি শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা ঘটেছিল? আমি আপনাদের এখনো বলতেছি যে ওই দিন ওরকম কোনো ঘটনাই ঘটেনি। একটা একাডেমিতে তো সিসি ক্যামেরা ফুটেজের থেকে আর বড় কিছু হতে পারে না, আপনারা সেটা চেক করেন। ওই দিন ওরকম কোনো কিছুই হয়নি। আমি নিজে সিসি ক্যামেরা আমাকে দেওয়া হয়েছে, আমি নাস্তা খাইনি, কিন্তু আমি সিসি ক্যামেরার সামনে বসেই নাস্তা খাচ্ছিলাম।
তো আমার সাথে, আমি তো জানি এটা কি হয়েছে, কিন্তু আমাদের উপর একটা মিথ্যা অভিযোগ, একই কারণে ওখানে ইডির ব্যবস্থা আছে যে 1 দিনের পানিশমেন্ট, 2 দিনের পানিশমেন্ট, একই কারণে 70 জনকে ইডি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কেন বের করে দেওয়া হলো? আপনারা তো অনেক দিন যাবত ট্রেনিং করেছেন, এরপর অব্যাহতি, এখন আপনারা কি করবেন? আপনারা তো জীবন একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, তাই নয় কি? আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা শেষ, একদম ডিস্ট্রয়েড হয়ে গেছি। আমি শুধুমাত্র ট্রেনিংটা তো আমি করিনি, আমার বাবা মা আমার সাথে ছিল, কারণ তারা প্রতিদিন একটা মেয়ে হয়ে এত কষ্টের পরিশ্রম করার পরে আমার বাবা মা আজ আমার জন্য তারা অসুস্থ, তারা আমার জন্য চিন্তা করতে করতে আমার মা বিছানায় পড়ে গেছেন, আমি মানসিকভাবে বিধ্বস্ত, আশেপাশে সামাজিকভাবে আমাকে অপরাধী চোখে দেখানো হচ্ছে যে আমি অপরাধ করে আসছি। আসলে আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো নির্দোষ। তো আমার সাথে আমি সামাজিকভাবে, পারিবারিকভাবে আমি বিধ্বস্ত হয়ে গেছি। আমার মনে হচ্ছে যে আমি মানসিক ট্রমায় ভুগতেছি। আমি হয় আমাদের মেরে ফেলুক, না আমাদের পুনর্বল নেই, আমাদের একটাই দাবি। শুনছিলেন, আমরা আরো একজনের কাছে জানতে চাই যে আপনাদের যেহেতু শৃঙ্খলা ভঙ্গের দায়, আসলে আপনি কি, মানে আমরা শুনেছি যে কয়েকজন পুরুষ যারা সাব ইন্সপেক্টর তাদের বেশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল, এটা সত্যটা কত? না, ওখানে আসলে আমাদের পুলিশ একাডেমিতে কোনো শৃঙ্খলা ভঙ্গের কোনো কারণ ঘটে নাই। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা প্রায় 12 মাস ট্রেনিং করছি, 12 দিন বাকি ছিল। এই দিক থেকে আমাদের ট্রেনিং প্রায় শেষের দিকে, মাত্র 12 দিন পরে আমাদের জয়েনিং ছিল। তার পরবর্তীতে আমাদেরকে এভাবে মানে তুচ্ছ অজুহাতে বের করে দেওয়া হয়। পরবর্তীতে আরও বেশ কয়েকটি ধাপে বের করে দেওয়া। আমাদের একাডেমির সাবেক 2বারের প্রিন্সিপাল নাজিবুর রহমান স্যার ছিল, তিনি তার ক্লাসের বিশৃঙ্খলার যে অভিযোগটা তুলেছিল সেটা সম্পূর্ণ অস্বীকার করেন। তারপরও তাদের ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে পরবর্তীতে 10 জনকে বের করে দেওয়া হয়। আচ্ছা, আপনাদেরকে কি কারণ দেখিয়ে বের করে দেওয়া হয়েছে? আমাদেরকে সম্পূর্ণ কারণ দেখিয়েছে বিশৃঙ্খলা। প্রথমে আমাদের যে 252 জনকে বের করে দেওয়া হয়েছিল সেটা ছিল মূলত নাস্তার ইস্যু নিয়ে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন ওখানে এরকম কোনো ঘটনা ঘটেই নাই। আর পরবর্তীতে ছিল ক্লাসে বিশৃঙ্খলা, ক্লাসে যাওয়া নিয়ে বিশৃঙ্খলা, এমন। দর্শক শুনছিলেন যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যে অভিযোগের প্রেক্ষিতে যে 40তম ব্যাচের সাব ইন্সপেক্টরদের অব্যাহতি দেওয়া হয়েছিল, তারা আজ এখানে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা বলছেন এবং তারা জানাচ্ছেন যে তাদেরকে কি কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা আজ পর্যন্ত জানেন না এবং তারা দাবি জানিয়েছেন যেন তাদেরকে পুনর্বহাল করা হয়, না হলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা। মোহনা, অনেক ধন্যবাদ আপনাকে। সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী জান্নাতুল মোহনার কাছে। গাজীপুরের সড়কে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, অটোরিকশা বেড়ে যাওয়ার কারণ কি, আর সমস্যা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখছেন কিনা? কৃষিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সড়ক মহাসড়কগুলোতে কিন্তু দাপটে বেড়াচ্ছে এই সমস্ত ব্যাটারি চালিত 3 হুইলার বা ব্যাটারি চালিত অটোরিকশাগুলো। এই সমস্ত অটোরিকশা, অবৈধ অটোরিকশাগুলো কিন্তু মহাসড়কে প্রতিদিন, অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, তাদের সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে এবং প্রতিদিনই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যে পথচারী তারা। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু মানে আপনার হাইওয়ে সড়ক, এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত এই সমস্ত 3 হুইলার ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু সড়ক এবং মহাসড়ক কিন্তু কোনো প্রতিকারে আমরা দেখতে পাচ্ছি না এবং এদেরকে নিরুৎসাহিত করার পরিবর্তে কিন্তু তাদেরকে উৎসাহিত করা হচ্ছে সড়ক এবং মহাসড়কগুলোতে। কিন্তু সারাক্ষণ আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনী এদের পিছনে সময় দিচ্ছেন এবং পাশাপাশি কিন্তু এই ইঁদুর বিড়ালের খেলার মতোই সারাদিন চলে এবং ধরে ডাম্পিং এ দিতে পারলে কিন্তু 5 হতে 7,000 টাকা আদায় করা হয়। এইভাবেই কিন্তু তাদেরকে সড়ক থেকে, অর্থাৎ পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিন্তু এগুলা দাপটে বেড়াচ্ছে। এরকমটাই কিন্তু যে চালক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের সহযোগিতায় কিন্তু আমরা রাস্তায় বের হতে পারছি। কত সংখ্যক এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তায় চলছে তার কিন্তু পরিসংখ্যান নেই এবং তার কোনো হিসাব কিন্তু নেই এবং এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশার যে যন্ত্রণা সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ বলা চলে এবং প্রতিদিনই আপনারা জানেন গতকালকেও কিন্তু সড়ক এই ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনায় কিন্তু একজনের প্রাণ গেছে। অর্থাৎ এই এক সপ্তাহে কিন্তু বেশ কয়েকজন
এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সবগুলো কিন্তু ব্যাটারি চালিত থ্রি হুলার বা অটোরিক্সার কিন্তু দুর্ঘটনার কারণে। তো আপনারা জানেন যে সবগুলো সড়কেই কিন্তু এখন এগুলো দাপটে বেড়াচ্ছে এবং তাদের কিন্তু কোনো রোধ করা যাচ্ছে না কোনোভাবেই। প্রতিদিন নতুন নতুন রিস্কা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ইতিপূর্বে বহুবার চেষ্টা করেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে সড়ক মহাসড়ক থেকে এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সা তোলার ক্ষেত্রে। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে গাজীপুরের শহর কিন্তু এখন অটোরিক্সা নগরী বলা চলে। গাজীপুরের সবগুলো সড়কে কয়েক লক্ষ অটোরিক্সা অবস্থান করছেন এবং প্রতিদিনই কিন্তু এদের কোনো প্রশিক্ষণ না থাকার ফলে কিন্তু তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিন তারাও প্রাণ হারাচ্ছে এবং সাধারণ যে পথচারী রয়েছেন তারাও কিন্তু প্রাণ হারাচ্ছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের সড়ক মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিক্সার যে চলার সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সবগুলো সড়কেই কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সার যন্ত্রণায় সাধারণ যে মানুষ রয়েছেন তারা অতিষ্ঠ। তবে সাধারণ মানুষ বলছেন যে এদের জন্য আলাদা একটা ল্যান্ড করে দেওয়া হলে আলাদা একটা লাইন করে দেওয়া হতে পারলে হয়তো বা এদের যন্ত্রণা থেকে কিছুটা হলে বাঁচা যেত। তো ইশিকা, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। মুন্সিগঞ্জে 6 উপজেলায় নেই কোনো অভ্যন্তরীণ বাস সার্ভিস। যাত্রীদের ভরসা ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি অটোরিকশা। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, এলাকাবাসীর ভোগান্তি নিরসনে বাস সার্ভিস চালুর কোনো উদ্যোগ আছে কিনা, এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন? জি জেসিকা, আপনি যেমনটি বলছিলেন আসলে মুন্সিগঞ্জে কিন্তু 6টি উপজেলা জেলা সদর থেকে কিন্তু 6 উপজেলার কিন্তু গণপরিবহন নেই। এতে করে কিন্তু ভোগান্তিতে পড়ে এখানকার যাত্রীরা। তো মুন্সিগঞ্জে 18 লাখ মানুষের কিন্তু একমাত্র ভরসা ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি। আসলে সেখানে করে কিন্তু তাদের গন্তব্যে যেতে হয় জেলা সদরে, কোর্ট এবং অফিস আদালতে তাদের আসতে হয়। এতে করে আসলে কিন্তু এখানকার যে যাত্রীরা আছেন তারা কিন্তু কয়েক গুণ ভাড়া বেশি আসলে তাদের গুনতে হয়। কারণ হলো এখান থেকে যদি আমি বলি শ্রীনগরে যদি যেতে হয় তাহলে কিন্তু আসলে আপনার নতুন করে আপনার সিএনজি রিজার্ভ করে কিন্তু আসলে যেতে হয় এবং অটোতে করে তাদের যেতে হয়। তো এখানে কিন্তু আসলে চালক এখানে কিন্তু আবার আসলে কিন্তু এখানে কিন্তু সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে 16টি ভরাট খালের 18,677 মিটার পুনঃখনন শুরু হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, খাল খননে এই অঞ্চলের কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে কিনা? জি ইশিকা, হ্যাঁ, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে এই অঞ্চলের মানুষের কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে কিনা। হ্যাঁ, আমি কৃষকদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে উৎসাহ এবং আনন্দ কাজ করছে। অর্থাৎ দীর্ঘদিন পর এই যে সিআইপি বাঁধের ভিতর 28,000 হেক্টর জমি কিন্তু আবাদ হতো, কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছর এই যে চাঁদপুর সেচ প্রকল্পের বাঁধের ভিতর অর্থাৎ সিআইপি বাঁধের ভিতর কিন্তু প্রায় 7,000 হেক্টর জমি কিন্তু অনাবাদি থেকে যাচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে এই যে জমিগুলো চাষাবাদ হচ্ছে না, খালগুলো ভরাট হয়ে গেছে, দূষণ, এবং অনেকেই কিন্তু খালগুলোকে ভরাট করে রেখেছেন। তো কৃষকদের দীর্ঘদিনের দাবি যে এই খালগুলো যেন খনন করা হয়। এবং আমরা দেখেছি চাঁদপুর যে ডাকাতিয়া নদী এবং খাল খনন কমিটির যে সংগ্রাম কমিটির আহ্বায়ক রয়েছেন, তিনি ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন এবং একাধিকবার সংবাদ সম্মেলন করেছেন এই খালগুলো খননের দাবিতে। আমরা এখন তার সাথে কথা বলবো। আপনারা তো দীর্ঘ সময় এই খাল খননের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হলো এই সিআইপির অভ্যন্তরে যে 58টা খাল আছে, যে খালগুলি দিয়ে সেখানে
প্রজেক্টে পানি যায়, এই খালগুলি এখন সম্পূর্ণরূপে প্রায় ভরাট হয়ে আছে, যার ফলশ্রুতিতে সিংহভাগ জমি অনাবাদি থেকে যাচ্ছে এবং এখানে খাদ্য ঘাটতি এলাকা হিসাবে আবার এটা ফিরে আসছে। তাহলে আমরা যে ডাকাতিয়া নদী অভ্যন্তরে যে জলাবদ্ধতা এবং পানি সংকট সেটা দূরীকরণে আমরা যে সেখানে খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম যে কমিটি আমরা গড়ে তুলেছি, সেই কমিটির পক্ষ থেকে আমাদের দাবি হলো অবিলম্বে সেখানে এই খালগুলি খনন করা। তা আমাদের এই সংগ্রামের ফলে এইবার বিলম্বে হলো, যদি ইতিমধ্যে ধান রোপণ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে কৃষকরা ধান রোপণ করতে পারছে না। আমাদের এই সংগ্রামের ফলে, পানির সংকটের ফলে আমাদের এই সংগ্রামের কারণে এখন তারা এই 16টা খাল 18,667 মিটার অর্থাৎ 18.5 কিলোমিটার যে খাল সেখানে খনন করবেন 16টা 58টার মধ্যে। যিনি সংগ্রাম কমিটির কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর সাহেব ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই যে 18,677 মিটার খাল পুনর্খনন হচ্ছে, এই পুনর্খননের কারণে কিন্তু কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। অর্থাৎ কৃষকরা এখন আশা করছেন যে তাদের যে প্রায় অনাবাদি 2000 হেক্টর জমি কিন্তু তারা এবার আবাদ করতে পারবেন এবং পানি ফিরে আসলে কিন্তু তারা যে অনাবাদি জমিগুলো আছে সেটি আবাদ করতে পারবেন। তো এই ছিল ইশিকা চাঁদপুরের খাল খনন থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে খাল খনন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। মানিকগঞ্জে আইন না মেনে ফসলি জমিতে গড়ে উঠেছে একাধিক ইটভাটা, এতে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের নজরদারি বা ভূমিকা দেখছেন কিনা? মানিকগঞ্জে ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। এই ইটভাটাগুলোতে 3 ফসলি জমির যে উর্বর মাটি, সেই মাটিগুলো কেটেই কিন্তু তৈরি করা হচ্ছে এই সব ইট ভাটায় যে ইট, সেই ইট। তো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে তারা যেটি বলছেন যে মানিকগঞ্জে 114টি ইট ভাটা রয়েছে, এর মধ্যে 30টি অনুমোদনহীন ইট ভাটা রয়েছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো যে কাগজপত্র কিন্তু হালনাগাদ নেই। তো আমরা এখন অবস্থান করছি মানিকগঞ্জ জেলা সদরের আটিগ্রাম ইউনিয়নের যাদবপুর এলাকায়। তো এই এলাকায় যে ইট ভাটাগুলো গড়ে উঠেছে, এই ইট ভাটার মাটি কেটে কিন্তু ফসলি জমি কিন্তু ধ্বংস করা হয়েছে। এই এলাকায় যে 3টি মৌজা রয়েছে, 3টি মৌজায় কিন্তু মাটি কেটে এটা ডুবা নালায় তৈরি হয়েছে এবং এই ফসলের উৎপাদনে কিন্তু চরম হুমকিতে পড়েছে। তো আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা এই অবৈধ ইট ভাটাগুলো উচ্ছেদ অভিযান সহ তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তারা ট্রাক এবং যে মাটি কাটার ভেকু সেগুলো তারা জব্দ করছেন এবং জরিমানাও করছেন। তো স্থানীয়দের দাবি এবং কৃষকদের দাবি যে যেভাবে অভিযান পরিচালনা করছে এতে ইটভাটা বন্ধর কোনো কার্যত পদক্ষেপ তারা দেখতে পাননি এবং তাদের দাবি যে এই অবৈধ যে ইটভাটাগুলো রয়েছে এই ইটভাটাগুলো যেন অচিরেই বন্ধ করা হয় যাতে ফসলি জমি রক্ষা পায় এবং ফসল উৎপাদনে তারা যথেষ্ট ভূমিকা রাখতে পারে বলে তারা দাবি জানিয়েছে। তো আমরা কথা বলেছি মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার যিনি রয়েছেন তার সাথে। তিনি যেটি বলছেন যে গত সপ্তাহে এই আটিগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে 3টি ট্রাক জব্দ করে এবং 2টি ভেকু আটক করে এবং 3 লক্ষ টাকা জরিমানা করে। তো এই জরিমানা এবং ট্রাক আটক করেও কিন্তু দমাতে পারেনি এই অবৈধ ইটভাটার কার্যক্রম। তো আমরা ইটভাটা মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে যে 3 ফসলি জমির মাঝখানে, সেই ইটভাটাগুলো যদি বন্ধ করা হয় তাহলে এই দেশের উন্নয়নে কিন্তু ব্যাহত হবে বলে তাদের দাবি। তো এই স্থানীয় যে কৃষক যারা রয়েছেন এবং সুশীল সমাজের যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই ইটভাটাগুলো
অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার। নিয়ন্ত্রণ না হলে কৃষি জমি একেবারে বিলীন হয়ে যাবে এবং উৎপাদনে যে কৃষি পণ্য উৎপাদন সেটি মারাত্মক ব্যাহত হবে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের যে অবৈধ ইটভাটা কৃষি জমিতে তার সর্বশেষ খবর। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জের অবৈধ ইটভাটা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। মাদারীপুরের শিবচরের এলাকায় ভোগান্তি লাঘবে আরিয়াল খাঁ নদের উপর কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন স্থানীয় প্রবাসীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবশঙ্কর রবিদাস। রবিদাস, সেতুটি তৈরির আদ্যপান্ত আমাদের জানাবেন। হ্যাঁ ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আসলে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের শিবচর উপজেলার প্রত্যন্ত একটি এলাকা নীলক্ষী ইউনিয়নের সর্দার মাহমুদের চর। এখানে আরিয়াল খাঁ নদের উপরে নির্মিত হয়েছে একটি কাঠের একটি সেতু, যা একটি ব্যতিক্রমী উদ্যোগ। যেই সেতুটার নাম হয়েছে প্রবাসী সেতু। আপনাকে দেখাচ্ছি আমি যে এই যে সেতুটি নির্মাণ করা হয়েছে, এই উভয় পারের মানুষ কিন্তু প্রায় 5,000 মানুষ দীর্ঘদিন একটি ভোগান্তির শিকার হয়েছে। ঘন্টার পর ঘন্টা তারা এই আরিয়াল খাঁ নদের পারে খেয়া নৌকার জন্য অপেক্ষা করেছে এবং তাদের সেই কয়েক দফায় এখানে একটি সেতু হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু নির্মাণ করেনি সরকারিভাবে। তো স্থানীয় যে প্রবাসীরা রয়েছে তাদের উদ্যোগে তারা কিন্তু প্রায় 3 লক্ষ টাকা খরচ করে কাঠ দিয়ে এই আরিয়াল খাঁ নদের উপর একটি সুন্দর একটি সেতু নির্মাণ করেছেন, যেটার দৈর্ঘ্য রয়েছে আপনার 600 ফুট এবং প্রস্থ রয়েছে 3.5 ফুট। এবং এই সেতুটি নির্মাণের ফলে উভয় পারের মানুষ কিন্তু অনেক উপকৃত হয়েছে এবং তারা কিন্তু এখান দিয়ে অনায়াসে এক প্রান্ত থেকে এক প্রান্তে যাওয়ার সুযোগ পাচ্ছে। এবং এখানে কিন্তু উভয় প্রান্তেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বড় একটি বাজার রয়েছে এবং সবচেয়ে বড় কথা যে এটার সাথে কিন্তু শিবচর উপজেলার সাথে পার্শ্ববর্তী যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাওয়ামির্ধা বৃহৎ একটি বাজার রয়েছে, তার সাথে একটি সংযোগ স্থাপন হয়েছে এবং এই সংযোগ স্থাপন ফলে এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তাদের যে দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল এই দুর্ভোগ লাঘবের, সেই দুর্ভোগ কিন্তু লাঘব হয়েছে। স্থানীয় প্রবাসীদের এই ব্যতিক্রমী উদ্যোগে তারা কিন্তু সবাই তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সাধুবাদ জ্ঞাপন করেছেন। তবে স্থানীয়দের একটি দাবিও রয়েছে যে আজ প্রবাসীদের মাধ্যমে যে সেতুটি নির্মাণ করা হয়েছে সেই সেতুটির যেন একটি সরকারিভাবে স্থায়ী একটি সেতু নির্মাণ করে দেওয়া হয়, যার ফলে এই অঞ্চলের মানুষ, এই প্রত্যন্ত এলাকার গ্রামের মানুষ যেন অনায়াসে যেন যেতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা। রবিদাস, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।